আসসালামু আলাইকুম। তো আমরা প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্লাস শুরু করছি আজকে। তো আমরা অধ্যায় ভিত্তিক করে প্রশ্ন করাবো। আজকে পাটিগণিতের প্রথম ক্লাস। আর এখানে যতগুলো প্রশ্ন আমি সলভ করাবো, এই সবগুলোই বিগত বছরের প্রাইমারিতে বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্নগুলো নিয়ে কাজ করব। তো আমার মাথার উপরে দেখতে পাচ্ছেন প্রশ্ন আছে বরাবর। আর এই পাশে আমাদের সেন্টারের নাম এবং ফোন নাম্বার দেওয়া আছে। ওকে, তাহলে আমরা শুরু করি। আজকের দিন আমরা 20টা অঙ্ক করব এবং এগুলো খুবই ভালো মানের অঙ্ক, যদিও কিছু কিছু সহজ অঙ্ক আছে আপনাদের মনে হবে। তারপরেও আমরা শুরু করি, দেখবেন অনেক কিছু নতুন শিখতে পারবেন আশা করি আমি। যাই হোক, প্রথম অঙ্কটা হচ্ছে 1 থেকে 60 পর্যন্ত সকল মৌলিক সংখ্যার একক স্থানীয় অঙ্ক 9 তাদের সমষ্টি বের করতে বলছে। তাহলে একক স্থানীয় অঙ্ক হচ্ছে যেগুলোতে 9 আছে, আবার 10 থেকে 60 এর মধ্যে মৌলিক হইতে হবে। তাহলে আমরা সিম্পলি 10 থেকে 60 পর্যন্ত তো যাব, একক স্থানীয়তে 9 থাকতে হবে। একক স্থানীয়তে 9 আছে হচ্ছে 10-এর পরে আছে হচ্ছে 19, 19-এর পরে 29, এরপরে আছে 39। 39 সংখ্যাটা কিন্তু মৌলিক না, কেন? 3 তারা 39, ওটা নিলাম না। এরপর আছে 49, 49টা 7 7 49 নিচে পাচ্ছি না, তাহলে 59। আর যাওয়া দরকার নেই, এদেরকে যোগ করলে আসতেছে হচ্ছে 9 9 18 7, তাহলে আপনার আসতেছে 107। এই সবগুলো যোগ করে দিলে তাহলে আনসারটা আসতেছে হচ্ছে খ নাম্বারটা আনসার। তবে এখানে একটা ট্রিক্স আছে, একটু খেয়াল করেন। এটা লেখার পরে এই যে 3 নং 27, 3টা 9 এর যোগফল, ঠিক আছে? তো লাস্ট ডিজিটটা হবে 7। দেখেন অপশনে ক খ গতে শুধু একটাতেই আছে লাস্ট ডিজিট 7, সো বাকিটা যোগ করার দরকার নাই। এই 3টা 9 27 এর 7, এই জন্য এই একটু সময় আপনি বাঁচাইতে পারেন, সবগুলো যোগ না করে 3 নং 27 এর 7, যেহেতু 7 আর কোনো অপশনে নাই, সুতরাং আপনি খ দাগা দিতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন। আমরা তারপরের অঙ্কটাতে চলে যাচ্ছি। এরপরে আমাদের যে অঙ্কটা সেটা হলো 0 1 2 ও 3 দ্বারা গঠিত 4 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল কত। এটা খুব সহজ অঙ্ক, আসলে আগে এই ধরনের অঙ্কগুলো আসতো। তাহলে আমাদের এখানে কি কি দেওয়া আছে, তাহলে আগে বৃহত্তর সংখ্যাটা গঠন করি। 3210, 3210 মাইনাস, এবার কি বলছে? ক্ষুদ্রতর সংখ্যাটা, তাহলে 1023, 1023। তাহলে এদেরকে যদি আমরা বিয়োগ করি, তাহলে এখান থেকে কত আসবে? 2187, 2187। একটু পরীক্ষার হলে একটু সতর্ক থাকবেন যে জায়গাটা, সেটা হচ্ছে অনেক সময় অনেকে যে ভুলটা করে এই জায়গাতে 0123 লিখে ফেলে। তো এটা তো আসলে 3 অঙ্কের হয়ে যায়, কারণ আগে শূন্য আসলে সেটা 4 অঙ্কের অর্থপূর্ণ আর হয় না, এটা কিন্তু তখন 3 অঙ্কের হয়ে যায়। এই সতর্কতাটা অবলম্বন করবেন। ওকে, আমরা তার পরবর্তী অঙ্কটাতে যাচ্ছি। এখানে কি বলছে? 3টি পরপর মৌলিক সংখ্যার প্রথম দুটির গুণফল 91, শেষ দুটির গুণফল 143 হলে সংখ্যা 3টি কত? খুব সুন্দর কথা, যে প্রথম দুইটার গুণফল হচ্ছে 91 আর শেষ দুইটার গুণফল 143। তাহলে চলেন আমরা এই জায়গাটা সলভ করি। তো এটা দুইভাবে অঙ্কটা করা যায়। তো প্রথমে হচ্ছে যে বের করা যায় যে কোন দুইটা মৌলিক সংখ্যার গুণফল 91, আবার কোন দুইটা মৌলিক সংখ্যার গুণফল হচ্ছে 143, সেখান থেকে বের করা যায়, অথবা আমি অপশন থেকে বের করে ফেলি। দেখেন বলছে কি, যে অপশনে যা আছে এখান থেকে বের করব। দুইটার গুণফল হচ্ছে 91, তাহলে 11 ইন্টু 7, লাস্ট ডিজিটটা হচ্ছে কত? দেখেন 7 1 7, এটা বাদ, কারণ 91 আসতে হবে, 1 আসতে হবে। এরপরে 11 ইন্টু 13, 3 1 3, আচ্ছা একটা 1 আসলো, আমি রেখে দিলাম। এবার গ নাম্বার অপশনে দেখেন 7 ইন্টু 13, 3 7 21, ওই যে 91 এর 1 পেয়ে গেছি কিন্তু। আবার দেখেন 4 নাম্বার অপশনে 7 ইন্টু 11, তাহলে 7 1 7 আসে, কিন্তু 91 তো আসে না আমার। সুতরাং 91 শুধুমাত্র আমার আসতেছে হচ্ছে সি অপশনে। তাহলে আমি বলে দিতে পারি এটার আনসার হলো সি, 3 এর সি। চাইলে আপনারা ভিডিওটা নিজেরা, যেহেতু ইউটিউবে আপলোড হবে, নিজেরা পজ করে এটা আবার একটু লজিকটা দেখতে পারেন। তাহলে আমার লজিকটা কি ছিল? 91, তাহলে প্রথম দুইটার গুণফলের একক ডিজিট হবে কত? আপনার 1 না? তাহলে দেখেন 11 আর 7, এটা তো 77 আসবে, বাদ। তারপরে হচ্ছে 11 13, তাহলে 3 1 3 আসবে, এটাও বাদ, কারণ 91 এর এই যে 1টা মিলানোর চেষ্টা করছি আমরা। তারপরে দেখেন 3 নাম্বার অপশনে আছে কত? 7 আর হচ্ছে 13,
তাহলে 3 7 21 1, ওই যে তাহলে এখান থেকে 91 চলে আসবে। দেখি তার পরেরটা, দেখেন 7 আর হচ্ছে 11, তাহলে এখানেও কিন্তু 7 1 7, তাহলে এটা মিললো না। এবার দেখি লাস্ট, আমরা তো সি আনসার পেয়েই গেছি, তারপর লাস্ট শর্তটাও একটু মিলাই দেখি। দেখেন 13 × 11, তাহলে 3 1 3, ওই যে 143 এর কত আছে 3 না, দ্যাটস ওয়াই আমরা অঙ্কটা এভাবে করতে পারি। তারপরেও কারোর কাছে যদি কঠিন মনে হয় তাহলে এটা কমেন্টসে জানাবেন, আলাদা আমরা একটা নোট দিয়ে দেব এই 3 নাম্বার অঙ্কের জন্য। আচ্ছা গেল, এরপরের একটা অঙ্ক আমরা সলভ করব। এরপরে হচ্ছে কোন কোন স্বাভাবিক সংখ্যা দ্বারা 346 কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 31 অবশিষ্ট থাকে। খুবই সুন্দর, এটা হচ্ছে আপনাদের প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2019-এর তৃতীয় ধাপে আসছে। আমি যেটা শুরুতে বলছি, এখানে যতগুলো অঙ্ক করাবো এই সবগুলো অঙ্কই বিভিন্ন সময় প্রাইমারিতে আসছে, কিন্তু আমরা অধ্যায় ভিত্তিক একসাথে নিয়ে আসছি। প্রত্যেকদিন এরকম 20টা করে অঙ্ক সলভ করা দিব ইনশাল্লাহ। তাহলে এই প্রশ্নটা বোঝানোর আগে আমি আরেকটা এই বড় সংখ্যা না দিয়ে ছোট কিছু সংখ্যা দিই। মনে করেন আপনাকে এরকম একটা অঙ্ক দেওয়া হয়েছে, অঙ্কটা এটা বলছে যে কোন কোন সংখ্যা দ্বারা 47 কে ভাগ করলে, ঠিক আছে, যে 47 কে কোন কোন সংখ্যা দ্বারা 47 কে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করলে 2 অবশিষ্ট থাকবে। আচ্ছা 2 অবশিষ্ট থাকবে। আমি একটা ছোট সংখ্যা দিয়ে শুরু করছি, যে 47 কে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করলে 2 অবশিষ্ট থাকবে। আচ্ছা দেখেন 2 যদি অবশিষ্টই থাকে তাহলে তার আগের সংখ্যা, তার 2 কম সংখ্যা নিতে হবে, 45 নিতে হবে। কেন সেটা একটু বলি। কারণ 45 দ্বারা পূর্ণভাবে ভাগ হয়ে যাবে, আর 2 যেহেতু অবশিষ্ট থাকবে, এই জন্য আপনি 47 সংখ্যাটা হলেও আপনাকে কাজ করতে হবে 45 নিয়ে। 45 দ্বারা পূর্ণভাবে ভাগ যাবে, সুতরাং হাতে থেকে যাবে 2 ওই 47 হওয়ার জন্য। তাহলে আমরা অ্যাটলিস্ট এটা বুঝলাম যে 47 কে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করলে 2 যদি অবশিষ্ট থাকতে হয়, তাহলে আমরা 2 কমায় 45 এর সাথে হিসাব করব, তাহলে আমার 2 আসবে। এবার 45 এর সাথে যে হিসাব করব, যে সকল সংখ্যা 45 দ্বারা পূর্ণভাবে ভাগ যায়, ঠিক আছে, ওই সকল সংখ্যাগুলো আমরা নিয়ে ফেলি। কিরকম? ধরেন এর জন্য আমরা কি করব, 45 এর গুণিতক নিব। গুণিতক, এরকম কাছাকাছি আরেকটা ওয়ার্ড আছে গুণনীয়ক। এই যে গুণনীয়ক আর গুণিতকের পার্থক্যটা একটু বলে দিই, যে 45 এর গুণনীয়ক কারা, 45 × 1, এরপরে হচ্ছে 45 × 2, তার মানে 90, এরপরে 45 × 3, অর্থাৎ 45 এর চেয়ে বড় 1 2 3 এরকম পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করলে যে সকল সংখ্যা পাবো আমরা, সেইগুলোকে বলা হবে তাদের গুণনীয়ক। ঠিক আছে, এবার হচ্ছে গুণিতক। এই যে গুণিতকগুলা, অর্থাৎ কোন কোন সংখ্যা গুণ করলে 45 পাওয়া যায়, তাদেরকে বলা হবে হচ্ছে কি, তার গুণিতক। ওকে, তাহলে আমরা এবার এই যে গুণিতক এবং গুণনীয়ক, তাহলে এখান থেকে আমরা অঙ্কটা করতে পারি। সরি, আমার মনে হয় একটু ভুল হচ্ছে। এটা হবে হচ্ছে, এই জায়গাটা আরেকটু ক্লিয়ার করি, আমি হয়তো ভুল বলে ফেলছি। গুণিতক এবং গুণনীয়ক, গুণিতক আর এটা হচ্ছে গুণনীয়ক। এটা খুবই ইম্পর্টেন্ট টপিক, সেটা লসাগু গসাগুতেও লাগবে। তাহলে গুণিতক হচ্ছে 45 এর চেয়ে বড় 1 2 3 দ্বারা গুণ করলে, যে মানে 45 কে 1 2 3 দ্বারা গুণ করলে যে সকল সংখ্যা পাওয়া যাবে, সেগুলোকে আমরা বলবো 45 এর গুণিতক। তাহলে 45 এর গুণিতক হচ্ছে হলো 45 90, তারপরে 3 5 15, 5 হাতে আছে 1, 3 4 12 13, 135, এভাবে করে যেতে থাকবে। আর গুণনীয়ক কোনগুলো, যে সকল সংখ্যাগুলোকে গুণ করলে 45 পাওয়া যায়, 45 এর চেয়ে ছোট। যেমন মনে করেন 3 × 15, তারপরে 5 × 9, তাহলে এই প্রত্যেকটা সংখ্যাকেই বলা হবে 45 এর গুণনীয়ক। ওকে, তাহলে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে হলো এই অঙ্কটা, এখন এটা সলভ করার চেষ্টা করব। আমরা একটু পজ করছি। ওকে, আমরা আবার শুরু করছি। তাহলে আমরা ছিলাম হচ্ছে হলো গুণিতক এবং গুণনীয়কে। এখন এই জায়গাটাতে এই যে গুণনীয়কগুলো, এই গুণনীয়কের প্রত্যেকটি, যেই গুণনীয়কগুলো পাইছেন 45
দ্বারা এদেরকে ভাগ করলে পূর্ণ সংখ্যা পাওয়া যায়। তাহলে আমি বলতে পারি যে দেখেন এই 45কে যখন আপনি কি করবেন 3 দ্বারা ভাগ করবেন পাবেন হচ্ছে 15। 45কে যদি আপনি 9 দ্বারা ভাগ করেন তাহলে হবে পাবেন 5। 45কে যদি আশা করি দেখা যাচ্ছে 45কে যদি 5 দ্বারা করি পাবো 9। 45কে যদি আমরা আর কি আছে 9 5 সব নিয়ে ফেলছি 3। এখন দেখেন যে আমরা যেটা বলতে চাচ্ছি এই স্টেজে তাহলে কি হচ্ছে 9 দ্বারা যদি আমরা 47কে ভাগ করি 47কে যদি আপনি 9 দ্বারা ভাগ করেন তাহলে 5 বার যে 45 এই যে হাতে থাকে যায় 2। এরপরে আবার আমরা যদি 15 দ্বারা ভাগ করি 45কে যদি আমরা 47কে 15 দ্বারা ভাগ করি দেখেন 3 15 45 হাতে থাকে 2। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি সিম্পলি আমরা কি করব এই যে 45 এর জন্য কি করছি আগে 2 47 এর জন্য আগে 2 বাদ দিয়ে 45 পাইছি তার কি বের করছি তার হচ্ছে আমরা গুণনীয়ক গুলো বের করে ফেলছি। তাহলে ঠিক অনুরূপ আমরা এখন কি করব 346 যেটা আছে এই 346 এর ক্ষেত্রে আমরা করব কি কত অবশিষ্ট থাকতেছে তারা বলতেছে 31 অবশিষ্ট থাকবে। 31 যেহেতু অবশিষ্ট থাকবে তাহলে আগে আমরা 31 বাদ দিয়ে দিই চলেন। তাহলে 31 বাদ দেওয়ার পরে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যার আমরা গুণনীয়ক নিয়ে কাজ করব। তাহলে 31 কত আছে এখানে 346 মাইনাস 31 এখান থেকে আমরা কত বাদ দিয়ে দিচ্ছি 31 বাদ দিয়ে দিচ্ছি। 31 বাদ দিয়ে দিলে আপনার এখানে কত থাকতেছে এইটা তো লিখিনি। আচ্ছা তাহলে এটা আমরা করে করে বের করতে হচ্ছে 315। হ্যাঁ 315। আচ্ছা এবার 315 এর গুণিতক গুলো বের করি 315 ইন্টু 1। আচ্ছা এরপরে যদি আমরা 3 এর সাথে তুলনা করি সেটা হচ্ছে 105। এরপরে 105 এরপরে হচ্ছে দেখেন 5 হচ্ছে দিয়ে করলে আসতেছে হচ্ছে 63। তারপরে আপনার 7 দিয়ে করলে আসতেছে 45। 7 এর সাথে 45। আচ্ছা তার মানে এই প্রত্যেকটা এই যে এগুলো যেগুলো আমরা পাইছি সেগুলো হচ্ছে গুণনীয়ক। এই প্রত্যেকটা গুণনীয়ক দ্বারা যদি আমরা কি করি এই সংখ্যাটাকে আমরা ভাগ করে দেই তাহলে দেখা যাবে কি প্রত্যেকবারই কত অবশিষ্ট আছে প্রত্যেকবারই আমার 31 অবশিষ্ট থাকবে। তাহলে এখন আমরা দেখি এখান থেকে আমরা কি কি আছে 315 105 63 45। 315 105 63 45। আচ্ছা আরেকটু নিচে যেতে হবে যেহেতু 35 একটা সংখ্যা আছে তাহলে 7 পরে আমরা এরপরে হচ্ছে 8 দিয়ে যাবে না কারণ এটা একটা জোড় সংখ্যা। 9 দিয়ে করলে 3 দিয়ে যদি হ্যাঁ যাবে তাহলে এই ক্ষেত্রে আসবে হচ্ছে 35। তাহলে এই যে সংখ্যাগুলো 105 63 45 35 এইগুলা এই সংখ্যাগুলো 346কে এই সংখ্যা দ্বারা কি করলে যদি আপনি ভাগ করে দেন তবে প্রত্যেক ক্ষেত্রেই কত থাকবে 31 অবশিষ্ট থাকবে। আচ্ছা একটা কথা 35 এর পরে নিচে কেন যায়নি সরি এটা মনে হয় দেখা যাচ্ছে না তাহলে এই অংশটা আমি এখানে লিখি এটা হচ্ছে 35 ইন্টু 9। তো আমার এটা কাউন্ট ছিল। এখন একটা প্রশ্ন হচ্ছে যে আপনি 35 দিয়ে থেমে গেছেন কেন যেহেতু 31 অবশিষ্ট থাকবে ঠিক আছে তাহলে সংখ্যাটা 31 এর চেয়ে বড় হবে আর কাছাকাছি 35 চলে আসছে এরপরে গেলে আরো সামনে অনেক বেশি সামনে চলে যাবে দ্যাটস ওয়াই এটা আর নেওয়া হয় নাই আর কি। তাহলে এই অঙ্কটা সামারি করি এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। এই অঙ্কটা হচ্ছে যে তাহলে আমরা যেটা বলতে যাচ্ছি এই ধরনের অঙ্ক সর্বপ্রথমে কি করবেন যত অবশিষ্ট থাকে সেটা বাদ দিবেন। বাদ দেওয়ার পরে আমরা কি করব তার যে গুণনীয়ক গুলো আছে এই গুণনীয়ক গুলো বের করে ফেলবো। এটা একটু বড় দিয়ে দিছে আশা করি এই ধরনের অঙ্ক পারবেন। আমরা তার পরবর্তী অঙ্কতে যাচ্ছি। ওকে এটা বলছে ভাজক ভাগফলের 10 গুণ ভাজক 0.5 হলে ভাজ্য কত। তাহলে চলেন এই অঙ্কটা সলভ করব। তো এই সূত্রগুলো আমি কখনো কখনো মুখস্থ করবেন না যে এত এটা আপনার ভাজক ইনটু ভাজ্য প্লাস ভাগফল ভাগশেষ এরকম না। দেখেন আমি মনে করেন 17 নিলাম এটাকে 5 দ্বারা ভাগ করলে হবে 3 15 2 ঠিক আছে। তাহলে আমরা এটা জানি কি এটা এটা হচ্ছে ভাজ্য
এটা হচ্ছে ভাজ্য, এটা হচ্ছে ভাগফল, এটা হচ্ছে হলো ভাজক, আর এটা হচ্ছে ভাগশেষ। তাহলে এখান থেকে আপনি নিজেই সূত্র বানাইতে পারবেন যে কিরকম এই 17 কিভাবে পাচ্ছি, 3 5 15 তার সাথে 2 যোগ করলে, ঠিক আছে। তাহলে এইটা আর এটা গুণফল, তাহলে আমি ভাজক ইন্টু ভাগফল এর সাথে যদি ভাগশেষটাকে ই করে দেই তাহলে আমার কি ভাজ্য চলে আসতেছে, তাহলে ভাজ্য। এভাবে চাইলে পরীক্ষার হলে কি করতে পারেন, সূত্রটা বের করে নিয়ে আসতে পারেন আর কি। তো যাই হোক, আমরা এখন পরবর্তী এই যে অঙ্কটা ছিল সেই অঙ্কটা সলভে যাই। অঙ্ক বলছে হচ্ছে যে ভাজক কি ভাগফলের 10 গুণ, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন ভাজ্য কত, এখানে দেখেন ভাগশেষ বলে কিছু নাই, সুতরাং আমরা এই সূত্রটার জন্য মানে এই অঙ্কটা করার জন্য এই ভাগশেষ নিয়ে আর কিছু করলাম না। এখন আমাকে ফাইনালি বের করতে বলছে ভাজ্য, তাহলে আমরা ভাজ্য বের করব। এখন বলে দিছে হচ্ছে কত, ভাজক হচ্ছে 0.5 আর ভাগফল বলে দিছে যে কি হবে, ভাগফলের 10 গুণ হচ্ছে হলো ভাজক। তাহলে আমি যেটা করব, দেখেন তো সংখ্যাটা আমি এটা নিব। কেন এটা নিব, কারণ এই সংখ্যাটাকে 10 দ্বারা গুণ করলে, দেখেন তো ভাগফলকে 10 দ্বারা গুণ করলে তো ভাজ্য পাওয়া যায়, তাই না। আর ওখানে বলেও দিছে যে ভাজক হবে ভাগফলের 10 গুণ, এই যে ভাগফল তার 10 গুণ। তাহলে এখন আসেন আমরা এটা 0.5 এটা করলে হচ্ছে 0.25, 10 দ্বারা ভাগ যাবে, ও আচ্ছা ওখানে তো দেখা যায় না, ভাগ 10। তাহলে এটা যদি আপনি ক্যালকুলেশন করেন তাহলে আসতেছে কত, 0.025। তাহলে 0.025 এটার আনসার আছে, আছে, এটার হচ্ছে ক নাম্বারটা আনসার। ওকে, তাহলে গেল আমাদের এই বিষয়টা। তাহলে এইটা একটু সতর্ক থাকবেন, বা এই সূত্রটা কিভাবে নিয়ে আসতে হয় সেটা আমরা দেখাইছি, এটা মুখস্থ করার তেমন কিছু নাই। ওকে, আমরা পরবর্তী অঙ্কে যাচ্ছি। বলছে 2450 সংখ্যাটি কত দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। খুবই সুন্দর একটা প্রশ্ন, এটা যে কোনো জায়গায় আসার মতো, ব্যাংক বিসিএস থেকে শুরু করে এটা যে কোনো জায়গায় আসবে। কোন একটা সংখ্যা দিয়ে বলবে কত দ্বারা গুণ করলে এইটা, বা কত দ্বারা ভাগ করলে এটা কি হয়ে যাবে, পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে পূর্ণবর্গ সংখ্যার কিছু কনসেপ্ট আগে আমরা ক্লিয়ার করি। মনে করেন আমরা একটা সংখ্যা নেই, সেই সংখ্যাটা হচ্ছে 100 একটা সংখ্যা নিলাম, কথার কথা, যেহেতু 100 পূর্ণবর্গ একটা সংখ্যা, এটা তো কত লেখা যায়, 10 ইন্টু 10। এটাকে আরেকটু ভাঙান, আরেকটু ভাঙাইলে 5 ইন্টু 2, এটাকেও আবার করা যায় হচ্ছে 5 ইন্টু 2। এই সব 2 2 5 5 একসাথে রাখেন, 2 ইন্টু 2 ইন্টু 5 ইন্টু 5। এখানে দেখেন বৈশিষ্ট্যটা হচ্ছে একই সংখ্যা জোড়ায় জোড়ায় থাকবে, একই সংখ্যা জোড়ায় জোড়ায় থাকবে। যদি এটা 300 হইতো, এই সংখ্যাটা যদি 300 হইতো, তাহলে এটার সাথে একটা 3 চলে আসতো। দেখেন 300 পূর্ণবর্গ সংখ্যা না, কারণ এই 3টা একা একা আছে। তাহলে আমাদের জোড়ায় জোড়ায় থাকতে হবে, পূর্ণবর্গ সংখ্যা হইলে জোড়ায় জোড়ায় থাকতে হবে। এখন যদি এই সংখ্যাটাই কেউ আমাকে বলে 300 সংখ্যাকে কত দ্বারা গুণ করলে পূর্ণবর্গ হবে, তাহলে দেখেন এই 300 এই যে এটা তো 100 এর জন্য ছিল, ইনটু 3 300, এটাকে কত দ্বারা গুণ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে, অবশ্যই আরেকটা 3 দিলে, তাহলে 3 জোড়ায় জোড়ায় চলে আসলো না, এটা জোড়া এটা জোড়া এটাকেও জোড়া থাকতে হবে, তাহলে এত দ্বারা গুণ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে। আচ্ছা, প্রশ্নটা যদি একটু ঘুরিয়ে দেয়, যদি বলে যে কত দ্বারা ভাগ করলে পূর্ণবর্গ সংখ্যা, তাহলে এটাকে আপনাকে চলে যেতে হবে না, তাহলে এই পুরো সংখ্যাটাকে 3 দ্বারা ভাগ করে দিলে তখন এইটার এটা কাটাকাটি যাবে, যে এটা পূর্ণবর্গ হয়ে যাবে। তাহলে আমার কথার সামারিটা কি, সামারিটা হচ্ছে যে যদি জোড়ায় জোড়ায় থাকে তাহলে পূর্ণবর্গ, জোড়ায় জোড়ায় না থাকলে ওই পরিমাণ সংখ্যা দ্বারা গুণ করে যেটা একা আছে ওটাকে জোড়া করবেন। আচ্ছা, যদি 3 বার থাকে কোন একটা সংখ্যা, তাহলে তাকে 4 বার করবেন, করে এটাকে নিয়ে আসবেন। আচ্ছা, এই যাও, ক্লাস নিচ্ছে এখন, বিড়াল চলে আসছে। আচ্ছা, যদি কম থাকে, ভাগ করতে হয়, তাহলে ওইভাবে ভাগ করবেন, প্রশ্ন অনুযায়ী আমরা কাজ করব। এবার আসেন, এখানে যে প্রশ্নটা দিছে সেটা কত, এটা হচ্ছে হলো 2450। এই 2450 কে কত দ্বারা গুণ না ভাগ, গুণ করলে পূর্ণবর্গ। তাহলে এই যে 50 যেহেতু সুন্দর একটা সংখ্যা, এটাকে বুঝাইছে যে 10, 245 ইন্টু 10, এভাবে ভাঙাইলে খুব সুবিধা হয়। আবার দেখেন 245 সংখ্যাটা এখানে লাস্টে 5 আছে, এটা 5 দ্বারা বিভাজ্য হবে, তাহলে এইভাবে চিন্তা করি 5 দ্বারা, আর হচ্ছে মুখে মুখে হিসাবটা কি, 5 20 100, 5 20 100, 200 আর 9 29। তাহলে আমরা সরি 20 20 40 আর 9 49, তাহলে 49 ইন্টু 5 ইন্টু এটাকে 5 ইন্টু 2। আচ্ছা, এই 49 কে আবার কত লিখতে পারবো আমরা,
7 × 7, এটাকে লিখতে পারবো 5 × 5। আচ্ছা, এটা 2। খেয়াল করেন, এটা এক জোড়া, এটা এক জোড়া, এই 2 একা একা আছে, সুতরাং আরেকটা 2 দ্বারা গুণ করলে ইহা পূর্ণবর্গ সংখ্যা হবে। আবার যদি বলতো ভাগ, তাহলে 2 দ্বারা ভাগ করলে ইহা কি হয়ে যেত? ইহা পূর্ণবর্গ সংখ্যা হইতো। আশা করি বুঝতে পারছেন। আমি তারপরের ম্যাথমেটিক্সে চলে যাই। একটি সংখ্যা ও তার ঋণাত্মক বিপরীতের সমষ্টি 2 হলে সংখ্যাটি কত? আচ্ছা, নতুন একটা আসছে কি, ঋণাত্মক বিপরীত, সরি, এটা গুণাত্মক বিপরীত। আচ্ছা, গুণাত্মক বিপরীত জিনিসটা কি সেটা আমি একটু বুঝাই দেই। গুণাত্মক বিপরীত, গুণাত্মক বিপরীত হচ্ছে, মনে করেন একটা সংখ্যা 6, তার গুণাত্মক বিপরীত, গুণাত্মক বিপরীত হবে হচ্ছে 1/6। ওই সংখ্যাটা উল্টাই দিলে যা হয় সেটাকে বলা হবে কি এখন থেকে গুণাত্মক বিপরীত। তাহলে এবার আসেন আমরা অঙ্কে সলভ করি। একটি সংখ্যা মনে করলাম x ও তার গুণাত্মক বিপরীত, ঠিক আছে, 1/x এর যোগফল কত বলতেছে তারা? 2। এখন এই সংখ্যাটা কত? দেখেন এখানে একটা ট্রিক্স আছে, এটা আপনি এখন সলভ করবেন না, একটা দ্বিঘাত সমীকরণ চলে আসবে, দরকার নাই, অপশন থেকে বসাই দেন। কেন? কারণ এইটা এখানে অপশন থেকে x এনে বসাই দিলেই তো তার যোগফল 2 হবে। তাহলে চলেন 1 বসাই দেই, 1 + 1/1 = 2, মিলে গেছে। দেখেন বাকি একটার জন্য মিলে না, এটা 2 আর হাফ মিলে আড়াই হয়, মিললো না। -2 1/-2, তাহলে দুইটা মিলেই তো মাইনাস, তাহলে এটা মাইনাস আসবে, তাও মিললো না। -1 1/-1, -1 -1 -1 -2 আসবে। সুতরাং এই যে অপশন টেস্ট, এই জিনিসগুলো আস্তে আস্তে শিখতে হবে, ঠিক আছে? যাদের কাছে ক্লাসটা খুব দ্রুত মনে হচ্ছে তারা ওই যে ইউটিউবে একটু স্লো করে দেখবেন, আর যাদের কাছে ঠিক আছে, আবার যাদের কাছে ক্লাস স্লো মনে হচ্ছে তারা একটু স্পিড বাড়ায় দিবেন আর কি। হ্যাঁ, তাহলে ঠিক আছে, আমরা যেটা বললাম যে এখান থেকে সুন্দর একটা শিখছি, গুণাত্মক বিপরীত। কোন একটা সংখ্যাকে তাকে উল্টাই দিলে 1/, করে দিলে গুণাত্মক বিপরীত চলে আসে। ওকে, এরপরে আমরা তা পরবর্তী একটা অঙ্কে চলে যাচ্ছি। আচ্ছা, এই অঙ্কটার ক্ষেত্রে কি বলছে, একটি সংখ্যা 742 থেকে যত বড় 830 থেকে তত ছোট হলে সংখ্যাটি কত? ওকে, খুবই চমৎকার একটা এটা অনেকে মুখস্থ করেন, এটা মুখস্থ করার কিছু নাই। একটা থেকে যত বড় আর একটা থেকে তত ছোট, এটার আজকে একটু ফিল করেন জিনিসটা। হ্যাঁ, দেখেন কত সহজ অঙ্ক এটা। আমাকে একটু সংখ্যা রেখা দিয়ে ভাবি, সেটা হচ্ছে, মনে করেন বলে দিল কোনো একটা সংখ্যা 20 থেকে যত বড় 30 থেকে তত ছোট। তার মানে কি 20 থেকে সে যতটুকুই বড় হবে 30 থেকে ততটুকুই ছোট হবে। তাহলে এখান থেকে যতটুকু বড় হবে 30 থেকে ততটুকু পিছনে হবে। তার মানে কি 20 আর 30 এর মাঝামাঝি সংখ্যা 25 না? আচ্ছা, দেখেন এই 25টা কিভাবে পাওয়া যায়? 20 + 30/2 করে দিলেই কত চলে আসে? 25 না? কারণ আপনি যোগ করে ভাগ করলেই তো মাঝামাঝি সংখ্যাটা আসবে। তাহলে এই জিনিসটা এখন থেকে আর মুখস্থ করবেন না, একটু জিনিসটা ভেবে ভেবেন। দেখেন আমি একটা সংখ্যা রেখা আঁকি, কি বলছে যে 742 থেকে যত বড় 830 থেকে ততটুকুই ছোট। তাহলে 742 থেকে যতটুকু বড় হবে 830 থেকে ততটুকু পিছনে হবে, তার মানে এর মাঝামাঝি সংখ্যা। তাহলে এটার আনসার কি হবে আপনারা কমেন্টস বক্সে দিয়ে দেন। বাকিটা আমি বললাম না, এই লজিকটা কিন্তু খুব সুন্দর, আপনারা এটা মনে রাখার চেষ্টা করবেন। আমরা তার পরবর্তী একটা অঙ্কে চলে যাই। আচ্ছা, এটা খুবই চমৎকার অঙ্ক, অনেকবার আসছে যে কোনটি ক্ষুদ্রতম সংখ্যা। এই যে এরকম ফ্র্যাকশন দিয়ে দিবে কোনটি ক্ষুদ্রতম সংখ্যা। আমি দুইটা মেথডে করাবো, একটা বাজারের প্রচলিত নিয়ম, আর একটা হচ্ছে আমি আরেকভাবে চিন্তা করছি, আমার চিন্তা ভাবনাগুলো আমরা শেয়ার করব। তাহলে চলেন আমরা এটা করি। এখানে কি কি সংখ্যা আছে? এখানে আছে হচ্ছে, আপনারা যে নিয়মটা সবাই জানেন, আমি সেটা খুব দ্রুতই দেখাই দিচ্ছি। 4/27, এর পরে তার পাশেরটা নিতে হবে 7/36। এখন এটা করে কি, এভাবে গুণ করে আর এভাবে গুণ করে। তাহলে গুণ করে যে বড় হয় ওইটা বড়, যে ছোট হয় ওইটা ছোট। কিরকম সেটা হচ্ছে, এটা আমি লিখে রাখছি এই গুণফলগুলা। এটা সম্ভবত এটা গুণ করলে 144, আর এটা গুণ করলে ওই পাশে 189। আচ্ছা, এখন দেখেন এই সংখ্যাটা বড় মানে এই ফ্র্যাকশনটা বড়, আর এই সংখ্যাটা 144টা এর চেয়ে ছোট মানে এই ফ্র্যাকশনটা ছোট, মানে এই ভগ্নাংশটা ছোট হয়ে গেল। তাহলে আমি এই দুইটার ভিতরে তুলনা করলাম। ঠিক লাইকওয়াইজ এরপরের দুইটার ভিতরে তুলনা করেন, 4 আর 27, এরপরে কত আছে 11/45। তাহলে এদের ভিতরে গুণ করবেন, এদের ভিতরে গুণ করবেন। আচ্ছা,
তাই এদের গুণফলটা কত আসে? সিম্পলি এই পাশে আসে 180, আর 27 এবং 11 দ্বারা গুণ করলে আসে হচ্ছে 297। তাহলে এখনো দেখা যাচ্ছে এটা ছোট, এটার ভিতরে এটা ছোট ছিল, এটার ভিতরে এটা ছোট ছিল। এবার লাস্ট 4/27, আর ওটা কত আছে 2/9। তাহলে এবার যদি করি তাহলে এখান থেকে আসতেছে হচ্ছে 4 নং 36, আর 27 দুগুণে 54। এখনো দেখা যাচ্ছে কি আপনার এই পাঁচটা ছোট, সুতরাং 4/27 হচ্ছে ছোট। এটা হচ্ছে বাজারের প্রচলিত নিয়ম, অনেকগুলো গুণগুণ করে বের করতে হয়। এখন দেখেন আমি একটা লজিক বুঝাই, এই লজিকটা খুব ভালোভাবে মনোযোগ দিবেন, দিলে আশা করি বুঝতে পারবেন। ওকে, মনে করেন আমি আপনাকে 4টা সংখ্যা দিই, 3, 6, 10, 15। আচ্ছা, এখন আমি বললাম কোন সংখ্যাটি সবচেয়ে ছোট, এটা ঠুস করে দেখে বলা যাচ্ছে। কিন্তু আমার কোন একটা স্টুডেন্ট এভাবে চিন্তা করছে, আমি একটা কাজ করি, এই সবগুলোকে আগে সমান বানানোর চেষ্টা করি, এমন কোন সংখ্যা দ্বারা গুণ করি যাতে এটার জন্য একটা সংখ্যা দ্বারা গুণ করব, এটাকে একটা সংখ্যা দ্বারা গুণ করব, এটাকে একটা সংখ্যা দ্বারা করে আমি চেষ্টা করব একটা সমান মান নিয়ে আসার জন্য। আচ্ছা, তাহলে আমার স্টুডেন্টটা এটাকে 30 বানানোর চেষ্টা করছে। তাহলে 3 কে গুণ করছে 10 দ্বারা, 6 কে গুণ করছে কত দ্বারা? 5 দ্বারা, 5 6 30। 10 কে গুণ করছে মনে করেন 3 দ্বারা, আর 15 কে গুণ করছে 2 দ্বারা। আচ্ছা দেখেন, এই যে এখন তো সবাই 30 হয়ে গেছে, তাই না? সবাই 30। এখন কথা হচ্ছে যে এই যে 3, তাই কিন্তু 10 দ্বারা গুণ করতে হয়েছে, আর 15 কে মাত্র 2 দ্বারা গুণ করতে হয়েছে। কেন? কারণ এ হচ্ছে সবার ছোট, এই জন্য সবচেয়ে বড় সংখ্যাটা দিয়ে গুণ করা হয়েছে, আর এ হচ্ছে অনেক বড়, আর একটু দ্বারা গুণ করলে 30 হয়ে গেছে। এই জন্য আমরা এখান থেকে এই জিনিসটা আসতে পারি যে কোনো একটা যদি এইগুলোকে একই সংখ্যায় রূপান্তর করি, তাহলে যে বড় সংখ্যাটা দ্বারা গুণ করতে হয় ওইটাই হচ্ছে সবচেয়ে ছোট সংখ্যা। কেন? কারণ সে ছোট বলেই তো বড় সংখ্যা দ্বারা গুণ করতে হয়েছে, তাই না? এই যে কনসেপ্টটা, অর্থাৎ একই সংখ্যায় রূপান্তর করার সময় যাকে বড় সংখ্যা দ্বারা গুণ করতে হবে সেটাই হবে সবচেয়ে ছোট, এবং যাকে ছোট সংখ্যা দ্বারা গুণ করতে হবে সেটাই হবে সবচেয়ে বড়। এবার দেখেন এই কনসেপ্টটা কাজে লাগিয়ে এই অঙ্কটা কত দ্রুত করা যায়। হ্যাঁ, তাহলে আমি এটা মুছে ফেললাম। ওই কনসেপ্টটা কাজে লাগিয়ে আমি যে অঙ্কটা করব, এবার দেখেন আমার 4 27, এখানে আছে কত 7 36, এখানে আছে 11 45 2 9। আচ্ছা, সবগুলাকে যদি আপনি এক বানায় ফেলতে চান তাহলে দেখেন তো, এটাকে 27 হইতে হবে, এটাকে 36 হইতে হবে, এটাকে 45 হইতে হবে, এটাকে হইতে হবে 9। আচ্ছা, তাহলে 4 কে কত দ্বারা গুণ করলে 27 হয়? আচ্ছা, মোটামুটি দেখেন তো, 4 7 28, তাই না? এটাকে 7 দ্বারা গুণ করলে 28 হবে, তাহলে কি হবে 6 পয়েন্ট সামথিং। তাহলে এটা হচ্ছে 6 পয়েন্ট সামথিং দ্বারা গুণ করলে, এই মনে করেন যে 6.8 দ্বারা গুণ করলে সেটা 27 হয়ে যাবে। আচ্ছা, এবার দেখেন এটা 36, এটাকে 36 বানাইতে হলে কত দ্বারা গুণ করতে হবে? কেন আমি 36 বানাচ্ছি? কারণ 36 36 কাটা গেলে 1, 27 27 কাটা গেলে 1, 45 45 কাটা গেলে, এই জন্য এখন চিন্তা করতেছি কত দ্বারা গুণ করলে এটা 36 হয়ে যাবে। 7 5 7 35, 5 পয়েন্ট সামথিং, মনে করেন 5.1। এটা 45 কত দ্বারা গুণ করলে 45 হবে? 4 4 4 11 44, মনে করেন 4.5। এবার এটাকে 9 বানাইতে হবে। 9 হচ্ছে হলো কত? এটাকে যদি আমি কি করি 4 দ্বারা গুণ করি, তাহলে আচ্ছা এটা হচ্ছে 4 11 44, তো এটা খুব কাছাকাছি 4.1। আর এটা মনে করেন যে আরেকটু, এটাকে 4 দ্বারা গুণ করলে 8 হবে, 9 হইতে হবে, তার মানে 4 দশমিক হয়তো 3 4 এরকম একটা কিছু হবে। সবচেয়ে বড় কোন সংখ্যা দ্বারা গুণ করতে হয়েছে একটু খেয়াল করে দেখেন তো, এইটা না? তার মানে কি এই সংখ্যা বড়, একটু আগে আপনারা শিখে আসছেন যে সে যে সবচেয়ে ছোট তাকে বড় সংখ্যা দ্বারা গুণ করা হয়েছেই বলে সে 30 হইতে পারছে। অনুরূপ এখানে 4/27 মধ্যে এই যে সংখ্যাগুলো আমরা গুণ করে 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 1 বানানোর চেষ্টা করছি, তাহলে সবচেয়ে ছোট এটা বলেই সবচেয়ে বড় সংখ্যা দিয়ে তাকে গুণ করতে হয়েছে, তাহলে এটাই হচ্ছে সবচেয়ে ছোট। এই নিয়মটা ভালোভাবে 2-1 বার প্র্যাকটিস করলে দেখবেন অনেক সুন্দর পেরে গেছেন আর কি। হ্যাঁ, ওকে, তাহলে এটা গেল আমার 9 নম্বর অঙ্কটা। আমরা তার পরবর্তী আরেকটা অঙ্কে যাই। 3টি ক্রমিক সংখ্যার গুণফল 720, সংখ্যা 3টির যোগফল কত? খুব সুন্দর অঙ্ক। এখন দেখেন লজিকটা কি, এখানে বলেই দিছে যে 3টি ক্রমিক সংখ্যার গুণফল হচ্ছে 720। এই যে 720 হয়েছে পরপর 3টা সংখ্যা গুণ করে, যেখানেই শূন্য আছে লাস্টে ওখানে আমার 5 এবং 10 এর কথা মনে পড়ে। কারণ
দেখেন আপনি একটু চিন্তা করে যে 20 সংখ্যার ভিতরে 10 আর 5 আছে, 30 সংখ্যার ভিতরে 10 আর 5 আছে, অর্থাৎ শেষে শূন্য থাকলেই ওখানে 5 আর 10 থাকে। তাহলে এই যে 720, তাহলে 720 কে আগে একটু আমি 10 দ্বারা চিন্তা করি আর 5 দ্বারা চিন্তা করি, তারপরে তো ক্রমিক সংখ্যাগুলা। আচ্ছা, একটা সংখ্যা যদি 10 হয়, এরপরের সংখ্যা 11, 110, এরপরের সংখ্যা 12, 110 কে 12 দ্বারা গুণ করলে 1200-র উপরে চলে যাবে, তাই না? সুতরাং 10 নেওয়া যাবে না। তাহলে 10 নেওয়া যাবে না, তার লজিকটা বুঝেন কেন? কারণ 10 আর 11 অথবা 10 আর 9 কত? 90। তাহলে 90 কে যদি 11 দ্বারা গুণ করেন 990 হয়ে যাচ্ছে, তাই না? ওখানে যাচ্ছি না। এবার 5 দ্বারা চিন্তা করব আমি। আর এখানে কেন 5 আর 10 কথা বললাম? একটু আগে বলছি যে যেগুলো শেষে শূন্য থাকে ওগুলা 5 আর 10 এর গুণিতক। এবার 5 দ্বারা চিন্তা করেন, মনে করেন 5 ইন্টু 6, তাহলে 5 6 30, ঠিক আছে? এরপরে যে সংখ্যাটা আছে 5 6 30, তো এরপরে 30-এর পরে আছে কত? 5 6 7 যদি নেই, তাহলে 3 7 21, তাই তো? তাহলে এলে হলো 30 আর 7, তাহলে 21, 3 7 21, 21 আসলে হচ্ছে 210। তাহলে তিনটি ক্রমিক সংখ্যার গুণফল হচ্ছে 720। সংখ্যা তিনটির যোগফল কত? 5 6 30 আর 7 নিলাম, তাহলে কত আসলো? 3 7 21। এটা তো 210-এর জন্য হয়ে যায়। আর যদি আমরা কত কত নেই, ওই পাশ থেকে একটু আগে চিন্তা করলাম কত। আচ্ছা, তাহলে এটা একটু অন্যভাবে চিন্তা করি। এটা যেহেতু এইভাবে ইজিলি মিলাইতে পারলাম না, তাহলে 720 যেটা আপনার 720, তো এটাকে আমরা ভাঙায় ফেলবো 10 ইন্টু 72। হ্যাঁ, তাহলে 720। এবার হচ্ছে 10 আর 72 হচ্ছে হলো 5 12 60, 6 12 72, 6 ইন্টু 12, 6 কে ভাঙানো যায় 3 ইন্টু 2, আশা করি দেখা যাচ্ছে। 12 কে ভাঙানো যাবে কত দ্বারা? 4, মানে 2 ইন্টু 2 ইন্টু 3, এটা হচ্ছে হলো 5 ইন্টু 2। সবগুলাকে মৌলিক সংখ্যা ভেঙে ফেলছি। আচ্ছা, তাহলে এইবার আমরা আস্তে 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 চিন্তা করব সেটা কি রকম। দেখেন এখানে আমরা একটু আগে দেখছি 10 দ্বারা হচ্ছে না, সো আমরা 10 সংখ্যাটা নিচ্ছি না। এখন 10-এর চেয়ে কম সংখ্যাই নিতে হচ্ছে। এবার হচ্ছে এই ধরেন এই 3 আর 3, 3 আর 3 9 নেই, তাহলে 9 দেখা যাচ্ছে, এটা এটা দেখা যাচ্ছে না। 3 আর 3-এর গুণফল এখান থেকে দেখাই, 3 আর 3-এর হচ্ছে হলো 9। এবার তার পিছনের সংখ্যাটা 8, তাহলে 8 নং 63। তার পিছনের সংখ্যাটা হচ্ছে হলো 63 ইন্টু, যদি 7 তো যাবে না, তাহলে এটা কত আসবে? এটা হচ্ছে হলো, যদি এখানে একটু লিখি 3 ইন্টু 2 ইন্টু 6 আর 12 72, 5 দুগুণে 10। তাহলে একটু সিরিয়ালে লিখতে হবে এখন, যেহেতু আটকে গেছি। 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 3। আচ্ছা, এই পাশে একটা 2 আছে, এই পাশে একটা 5 আছে। আচ্ছা, এখন আমরা এদেরকে কি বলছে? ক্রমিক সংখ্যার গুণফল। তাহলে এটা ক্রমিক সংখ্যায় নিয়ে আসতে হবে। তাহলে কি কি করা যায় ক্রমিক সংখ্যার ক্ষেত্রে? ক্রমিক সংখ্যার ক্ষেত্রে আমরা যদি এটা 6 নেই, 6 7 8 কি হইলো? না, এটা তো 5 আছেই, সুতরাং 10 11 12 তাও তো হচ্ছে না। 10 11 12, ঠিক আছে। তাহলে আমি একটু পজ করছি, পজ করে আমি নিজে একটু হিসাব করি। এটা গরমের কারণে অনেক কিছু মাথায় ঢুকছে না, তারপরে একটু দেখি। এটা পজ করে, ওকে, আবার রেকর্ডিং শুরু হয়েছে। এখানে অনেক গরম লাগতেছে। আমি একটা হিসাবে ভুল করছি ভাই। এই যে 8 9 আর একটা হচ্ছে 10, ওই দিকটা করেই নাই। যাই হোক, এটার নিয়মটা একটু বলি। সেটা হচ্ছে এই যে 2 ইন্টু 2 ইন্টু 2, 3 ইন্টু 3 ইন্টু 5, এটা আমি করছি কি মৌলিক সংখ্যায় ভেঙে ফেলছি। মৌলিক সংখ্যায় ভেঙে ফেলাতে যেটা হয়েছিল সেটা হচ্ছে হলো যে আমরা দেখব কত কত করা যায়। যেমন যেহেতু একটা 3 আছে, সেটা 3-এর গুণিতক হবেই, ঠিক আছে? অথবা 5-এর গুণিতক হবে। 5 6 7 হয় নাই,
এবার 5-এর গুণিতক হচ্ছে 10। আমি সবগুলো দিয়ে এটা বুঝিয়ে দিই যে প্রথমে আমি যদি চিন্তা করি 3-এর কথা নিয়ে, তাহলে 3-এর গুণিতক 3, 4, 5 দিয়ে হলো না, মানে 3 দিয়ে 3, 4, 5, কারণ 3 আছে এখানে, 4 বানানো যাবে, 5 বানানো হবে না, কারণ 3 আর 4-এর গুণফল হচ্ছে 3, 4, 12 আর 5, 12, 60 হলো না। এবার 6, 6, 7, 8, একটু আগে আমরা ট্রাই করছি 6, 7, 8, তাহলে 6, 7, 8 কত আসতেছে আপনার? 6, 8, 48, 48-কে 7 দ্বারা গুণ করলে খুব বেশি যাবে না, কারণ 48-কে আপনার 48-কে 10 দ্বারা করলে কেবল 480, আমার হইতে হবে 720, হইল না 6 দ্বারা। এবার 3-এর এরপরের গুণিতক 9, 9 নেন, তাহলে 9-এর বিষয়টা একটু খেয়াল করে দেখি যে 9 ইন্টু 8, 8 কেন? কারণ এই যে এদেরকে হচ্ছে হলো 3টা নিলে 8, এটা নিলে 9, আর এইটা আর এইটা, এই যে 2 আর এটা নিলে হচ্ছে হলো 10, তাহলে 8, 9, 10। ওই যে প্রথম চিন্তাটাই ভালো ছিল। প্রথম কোন চিন্তাটা ভালো ছিল? ওই যে 10 দ্বারা ভেঙে ফেলছিলাম, কিন্তু এটা ওখানে ফিনিশ করতে পারিনি। যে এটা 720, তো 720-এর হচ্ছে আগে যদি 10 দ্বারা চিন্তা করি, তাহলে একটা সংখ্যা 10, তার পরের সংখ্যাটা 11 নিয়ে ফেলছিলাম, কিন্তু পিছনের সংখ্যাটা নিলে ভালো হইতো। 10-এর পিছনের সংখ্যাটা হচ্ছে 9, 90। এবার হচ্ছে তার পিছনের সংখ্যাটা 8, তাহলে 8 নং 72, 720। অনেক সময় সহজ ক্যালকুলেশনও একটু এরকম হয়, ব্যাপার না। এবার হচ্ছে এদের এদের যোগফল, তাহলে 8, 8, 16, 17, 27, এদের যোগফল হয়ে যাবে কত? 27। দেখ, ভালোই একটা প্যারা দিল, সহজ একটা অঙ্ক। এরপরের অঙ্কে চলে যাচ্ছি। 80, 96, একটা স্পেস 128, শূন্য স্থানের সংখ্যাটি কত? তাহলে আমরা এখন বের করার চেষ্টা করব যে এখানে সংখ্যাটা কত হবে। তাহলে চলেন, এটা বুঝাই যাচ্ছে সেটা কত। সেটা হচ্ছে 80-র পরে 96, মাঝখানে নাই 128। এটা আপনারা কমেন্টসে জানান। এই সহজ প্রশ্ন, আমি করে না দিই, মানে প্রচন্ড গরম, ওই ভিডিওর কারণে ফ্যান বন্ধ করে রাখতে হচ্ছে, আর আমাদের তেমন কোনো ভালো ডিভাইস নেই ভিডিও করানোর। তো আশা করি আপনারা বুঝতে পারছেন, হয়তো দেখা যাচ্ছে। তাহলে এটা একটু কমেন্টসে জানান যে 11 নম্বর প্রশ্নের আনসারটা কত হবে। এরপরে আমরা চলে যাচ্ছি হচ্ছে 6টি পরপর পূর্ণ সংখ্যা দেওয়া আছে, প্রথম 3টির যোগফল 27, শেষ 3টির যোগফল কত? খুবই সুন্দর জিনিস। 3টি নিয়ে যদি কখনো যোগফল হয়, দেখেন প্রথম 3টা সংখ্যার যোগফল হচ্ছে আপনার 27, তাহলে কোন 3টা সংখ্যা যোগ করলে 27 চলে আসছিল? তাও আবার কি পরপর। 27-কে 3 দ্বারা ভাগ করে দিবেন, 27-কে 3 দ্বারা ভাগ করলে কত? 9। তাহলে একটা সংখ্যা 9, একটা সংখ্যা তার আগের সংখ্যা, একটা সংখ্যা তার পরের সংখ্যা, ঠিক আছে? তারপরের সংখ্যাটা কত? 10। তাহলে 8, 9, 10, দেখেন 8, 9, 10, তাহলে 8, 9, 10 করলে 19, 27। এই কথাটা আসলে যে কোনো পরপর 3টা সংখ্যার জন্য প্রযোজ্য। যে কোনো, মনে করেন আমি আপনাকে দিলাম 31, 32, 33, ঠিক আছে? 31, 32, 33। আচ্ছা, দেখেন এদের এদের যোগফল কত? 96। বললো কি পরপর 3টি সংখ্যার যোগফল 96, সংখ্যা 3টি কত? তাহলে আপনি সাথে সাথে 3 দ্বারা ভাগ করে দিবেন। 3 দ্বারা ভাগ করে দিলে 96-কে 3 দ্বারা ভাগ করলে হচ্ছে 32, একটা সংখ্যা তার আগের 31, একটা সংখ্যা তার পরের 33, তাহলে 31, 32, 33। সুতরাং খুব ভালো একটা জিনিস জানলেন, এটা অনেক জায়গায় কাজে লাগাতে পারবেন। সেটা হচ্ছে কি যে পরপর যদি 3টা সংখ্যার যোগফল যাই বলে, তখন ওটাকে আমরা 3 দ্বারা ভাগ করব, করার পরে যা পাবো তার আগের সংখ্যাটা নিব, তার পরের সংখ্যাটা নিব। আচ্ছা, গেল। তাহলে আমরা এখান থেকে পেয়ে গেছি 8, 9, 10। এরপরে বলতেছে কি 6টি পূর্ণ সংখ্যা দেওয়া আছে, প্রথম 3টির এই ঘটনা, তাহলে শেষ 3টি কত? তাহলে শেষ 3টি তো তাহলে বেড়ে গেল, তাহলে 11, 12, 13। তাহলে এখান থেকে 3, 12, 36, এভাবে হিসাব করছি। দেখেন আমি 36 কিভাবে ভাবছি, এই 12-র 3 গুণ 36। আবার এভাবে চিন্তা করতে পারেন, যোগ করলে তো 36 আসবেই। আবার এখান থেকে এই যে 36 আসলো, 36-কে যদি আমি কত দ্বারা? 3 দ্বারা ভাগ করি, তাহলে 12, তার আগের সংখ্যাটা 11, তারপরের সংখ্যাটা 13। খুবই সুন্দর। তাহলে আশা করি এই কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। এটা বিভিন্ন জায়গায় কাজে লাগবে, কিন্তু যারা আপনি বিশেষ করে ব্যাংকে পরীক্ষা দিতে চান তাদের জন্য। তাহলে আমরা তারপরের অঙ্কে চলে যাচ্ছি। 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা সর্বমোট কতটি? এই প্রশ্নটা আপনাদের জন্য রইল। 1 থেকে 100 পর্যন্ত মোট কতগুলা মৌলিক সংখ্যা আছে? সেটা বেশি কমন প্রশ্ন, এই জন্য আমি এটা সলভ করাচ্ছি না, কমেন্টসে জানাবেন যারা ক্লাস করবেন ইউটিউবে। আমি তারপরের অঙ্কটা চলে যাচ্ছি। ওকে,
সবচেয়ে বড় সংখ্যা কোনটি? আচ্ছা, এটা দুইবার আসছে, একবার 2014-তে, একবার 2018-তে দেখা যাচ্ছে। সবচেয়ে বড় সংখ্যা কোনটি? এটা কিন্তু একটু অন্যভাবে দিছে অঙ্কটা। তাহলে চলেন এই অঙ্কটা খুব ইজিলি কিভাবে সলভ করা যায় দেখেন। হ্যাঁ, ওই যে কনসেপ্ট শিখেছিলাম। তাহলে মনে করেন 9 বাই কত আছে 1000, তারপরে আছে হচ্ছে 0.0099, এরপরে হচ্ছে 0.100, এরপরে 9 বাই কত এটা দেখা যাচ্ছে না, ধরেন 9/100 দিলাম। তাহলে এখানে 4টা অপশন আছে। হ্যাঁ, এই অঙ্কগুলা কোনটা কাটছে বড়? এই ধরনের অঙ্কগুলোতে কি করবেন, একটা বড় সংখ্যা দ্বারা গুণ করবেন। গুণ করলে যে সবচেয়ে বড় সেই হবে। একটা বড় সংখ্যা দ্বারা গুণ করে দিবেন। ধরেন আমি অন্যরকম একটা উদাহরণ দিই। মনে করেন 2/5, তারপরে 7/5, 9/5, 11/5, এই সবগুলোকে যদি আপনি 10 দ্বারা গুণ করেন, হ্যাঁ, তাহলে জিনিসটা কি আসবে দেখেন তো। এটা 5 আর 5 কেটে যে এখানে 2 আসবে, এটা হয়ে যাবে 4, এটা হয়ে যাবে 14, এটা হয়ে যাবে 18, এটা হয়ে যাবে হচ্ছে হলো 22। তাহলে আমরা বলতে পারতেছি যে সবচেয়ে বড় হচ্ছে। এখন আমার প্রশ্নটা ছিল হচ্ছে যে আপনারা এটার ক্ষেত্রে কি করবেন। তাহলে এটা সুন্দর একটা সংখ্যা দ্বারা গুণ করেন যাতে কোনো ফ্র্যাকশন না থাকে। ধরেন 1000 দ্বারা গুণ করি। 1000 দ্বারা যদি গুণ করি তাহলে এই জিনিসটা কত হয়ে যাবে? এই জিনিসটা হয়ে যাবে 9। এটাকে 1000 দ্বারা গুণ করলে আসবে হচ্ছে 9.9। ঠিক আছে, ওই যে 3 দশমিকটা 3 ঘর ভিতরে চলে যাবে, 1 2 3, তাহলে এটা আসবে 9.9। আর এখানে হচ্ছে 1000 আর 1000 সরাসরি কাটা গেছে, একটা 9 একটা 9.9। আচ্ছা, এটা হলো 0 পয়েন্ট এত, তাহলে দশমিকটা 3 ঘর পিছে চলে যাবে, 1 2 3, এটা আসলো 100। 1000 দ্বারা গুণ করছি কিন্তু। আর এটাকে যদি আপনি 1000 দ্বারা গুণ করেন তাহলে এই 1000 এটা কাটাকাটি যায়, এখানে থাকবে 10 90। তাহলে একটা পাইছেন 9 9.9, এটা পাইছেন 100, এটা পাইছেন 90। তাহলে সবচেয়ে বড় এটা না? একই সংখ্যা দ্বারা গুণ করলে আপনি কি করছেন, সবচেয়ে বড় যে রেজাল্টটা পাইছেন সেটা নিয়ে কাজ করবেন। এখন এমন একটা সংখ্যা দ্বারা গুণ করবেন যাতে নিচের সবগুলা আপনার কাটাকাটি করতে সুবিধা হয় আর কি। এই জন্য আমি এখানে কি করছি, এখানে যে 1000 আছে, এত আছে, 100 আছে, এই জন্য আমি করছি কি 1000 দ্বারা গুণ করছি। যদি এখানে 10,000 থাকতো তাহলে আপনি 10,000 দ্বারা গুণ করেন যাতে একটা পূর্ণ সংখ্যা পেয়ে যান, তাহলে আপনার হিসাব করতে সুবিধা হবে বলে আমি আশা করি। তাহলে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক, কারণ এটা একটু অন্য ধাঁচের। তাহলে এই এই লজিকটা ভাইয়ার মনে রাখবেন, আশা করি পারবেন। আমি পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি। এটাও তো প্রশ্নটা দেখা যাচ্ছে না কি লেখছে। 65 58 এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? আচ্ছা, একটা সংখ্যা দিয়ে দিছে, বলতেছে এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে এটা একটা কি হয়ে যাবে, একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। আচ্ছা চলেন তাহলে অঙ্কটা করি। পূর্ণবর্গ সংখ্যা যে হবে, আমরা এখানে এখানে আছে কত, 6558, ছোটকালের নিয়মে করি। এটা কত, এটাকে বর্গ 8 8 64, 8, এখানে হচ্ছে 64, 8 এর ডাবল কত 16, এখানে 158 নামাই দিলাম। এরপরে আচ্ছা, এই নিয়মটা যারা জানেন না তারা আমার প্লে লিস্টে ভিডিও আছে, একটু দেখে নেবেন তাহলে হবে। এবার এটা এখানে কত নিতে হবে, এখানে 1, এখানে 1, এখানে 161, তাই না? তাহলে বাদ দিয়ে দিলে -3 থাকতেছে। দেখেন এখানে যদি 161 হইতো তখন সে পূর্ণবর্গ হয়ে যেত, কিন্তু এখন আবার 3 শর্ট আছে না, এখানে একটু বাড়তি নিছি না। তাহলে আমি বলতে পারি যে এই সংখ্যাটার সাথে যদি 6558 এর সাথে যদি 3 যোগ করে দেই তাহলে ওইটা কি হয়ে যাবে, ওইটা পূর্ণবর্গ সংখ্যা হবে। এখন 3 শর্ট আছে, 3 যোগ করে দিই, তাহলে কত, ওই যে ডি নাম্বার আনসার গেল। এটা আশা করি এটা বুঝতে পারছেন নিয়মটা। আর যারা এটা জানেন না, ওই যে ছোট ক্লাসের কিভাবে বর্গ বের করতে হয়, হ্যাঁ, বর্গমূল, সেই কনসেপ্ট থেকে আসছে। জাস্ট এখানে আনার পরে দেখা যাচ্ছে কি যে এটা পূর্ণবর্গ হইতে হলে 161 লাগে, 3 শর্ট আছে, তাহলে এই সংখ্যার সাথে 3 যোগ করে দিলে সেটা পূর্ণবর্গ হবে। চমৎকার একটা অঙ্ক, দুইবার আসছে কিন্তু দেখেন, 2018 সালে আসছে এবং 2014 সালে আসছে। কোনটি ক্ষুদ্রতম, এই কনসেপ্ট বুঝাইছি এর আগে, তো আপনারা এটা কমেন্ট বক্সে একটু জানান যে এটার ভিতরে কোনটা ক্ষুদ্রতম। আমরা তার পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি। আচ্ছা, খুব সুন্দর একটা অঙ্ক দিয়েছে,
0.9623 মাইনাস 31, এটা করলে কত হবে? আচ্ছা, এই যে অঙ্কটা দিছে, এই অঙ্কটা বলতেছি এটা একটু অন্যভাবে চিন্তা করেন। এই যে আনসারগুলো আছে, হ্যাঁ, মনে করেন এই আনসারগুলার কোনটার সাথে 0.9623 যোগ করে দিলে সেটা 31 চলে আসবে। আপনি ধনাত্মক সংখ্যায় চিন্তা করেন, ঠিক আছে, যে এই 31টা ওই পাশে নিয়ে যান, সমান সমানের ওই পাশে, মানে আমি বলতে চাচ্ছি হচ্ছে 0.9623, ঠিক আছে। এরপরে মনে করেন -31 ইকুয়াল টু এক্স, তো হ্যাঁ, এখন আমি বলতে চাচ্ছি যে এইটাকে, তো রেজাল্ট আসছে ঋণাত্মক, এই এক্সটা কিন্তু ঋণাত্মক আসছে, তাহলে এটা এখানে নিয়ে আসেন, তাহলে কি হবে? প্লাস এক্স 0.9623 প্লাস এক্স ইকুয়াল টু 31। অর্থাৎ এখন আমার প্রশ্নের সহজ কথা হচ্ছে, মাইনাস গুলা বাদে যদি চিন্তা করি, এইটার সাথে মানে আনসারের সাথে কি কি যোগ করে দিলে 31 হবে। তাহলে আমরা একটু খেয়াল করি, সেটা হচ্ছে কত, ওই যে আপনার 30 দশমিক সামথিং, 30.0377, অথবা অনেকভাবে চিন্তা করতে পারেন, আমি এই লজিকে চিন্তা করছি। আর দেখেন একটা এখানে কি 31-এর চেয়ে সংখ্যাটা কি হবে, আরেকটু পিছনে হবে না, মাইনাসের, তো এই যে 29, 31, 32, সি আর ডি অপশনটা হবেই না, শুধুমাত্র ক আর খ এর মধ্যে একটু কনফিউশন। তবে খটাও হচ্ছে না, কারণ খ ওখান থেকে 31 হইতে হইলে কিন্তু 1 পয়েন্ট সামথিং এর একটা হিসাব আসা উচিত ছিল। কত, এটা হচ্ছে 29 দশমিক এত, তো সেখান থেকে আগে যাবে হচ্ছে 30, তারপরে হবে 31। ইয়েস, তাহলে এখন আমাদের 17 নাম্বার যে প্রশ্নটা, সেটার আনসার হচ্ছে ক আর কি। ওকে, অথবা কেউ এই যে যোগ বিয়োগের নিয়মও করতে পারেন। গেল এইটা, আমরা এর পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি। নিচের কোনটি মৌলিক? এটাও খুব সহজ, 2015 সালে আসছে এই প্রশ্নটা। এটা আপনারা কমেন্ট বক্সে অ্যান্সারটা জানান, নিচের কোনটা মৌলিক সংখ্যা। আমরা পরের অঙ্কে যাচ্ছি। তিনটি ক্রমিক সংখ্যার গুণফল 120, ওই যে আটকে গেছিলাম। সংখ্যা তিনটির যোগফল কত? তাহলে চলেন এটা একটু বের করি। আচ্ছা, একটা জিনিস হচ্ছে কি, আমাদের হবে জিরো এডিটিং, ঠিক আছে, কোনো এডিটিং হবে না, এটা আমি চিন্তা করছি, যে ক্লাস যা হবে তাই, এখান থেকে কোনো কাট ছাট কিচ্ছু হবে না। তো এইটা একদমই মানে এডিটিং ছাড়া ভিডিও হচ্ছে, আশা করি এটাই আমরা আপলোড করব। এখন এখানে কত আছে? তিনটি ক্রমিক সংখ্যার গুণফল 120। এই যে 120 দেখলে আমি ওই যে বলছিলাম, যেহেতু এই যে শূন্য আছে, 10 আর 5-এর হিসাব করলে খুব সহজ হবে। তাহলে চলেন 10-এর হিসাব করি আগে। 10-এর হিসাব করলে 10 ইন্টু 9 90, আর 8 নং 72, ওই 720 চলে আসতেছে। আবার সামনে গেলে তো আরো বড় চলে আসবে। তাহলে এবার 5-এর হিসাব করি। তাহলে কারণ কি, কারণ হচ্ছে ওই যে 20, যেহেতু শূন্য আছে, শূন্য থাকলে সেটা হচ্ছে 5 দিয়ে খুব ইজিলি নিয়ে আসা যায়। তাহলে 5-এর হিসাব করলে 5 ইন্টু 6 কত হয়? 5 6 30। আর একটু সামনে যাই, 30-এর সাথে যদি 7 হয়, ইন্টু 7 হলে না হয় না, 3 7 21 হয়ে যাবে। তার একটু পিছনে আসি, তাহলে 5 6 30 আর 4 120, হ্যাঁ, তাহলে 4 5 6, 4 5 6 হলে সংখ্যা তিনটির যোগফল কত? তাহলে 10 আর 5 15, খ নাম্বার আনসার গেল এটা। আমরা এর পরবর্তী অঙ্কটায় যাচ্ছি। এগুলো কিন্তু সব প্রাইমারিতে আসা, এবং আজকের টপিকসটা কি ছিল? সংখ্যার ধারণা নিয়ে। আমরা এর পরবর্তীতে যাব। তিনটি ক্রমিক সংখ্যার গুণফল 210, এটাই তো মাত্র করালাম নাকি? না, তিনটি, আচ্ছা 120 করাইছি। তিনটি ক্রমিক সংখ্যার গুণফল হচ্ছে 210, সংখ্যা তিনটির যোগফল হবে কত? এটা আপনাদের জন্য, ওই যে লজিকে 5 10 দ্বারা ভাঙাইতে পারেন। তাহলে এই রিলেটেড আজকে আমরা অঙ্ক পাইছি হচ্ছে 3টা অঙ্ক পাইছি, একটা 720, একটা 120, আর একটা হচ্ছে হলো এই মাত্র আসছে 210, ঠিক আছে। তো এই এই অঙ্কটা আপনারা করবেন। আর হচ্ছে, তো এটা হচ্ছে 20 নাম্বারটা করে কমেন্টসে জানান। আমরা এটার পিডিএফটা আমরা এসে দিয়ে দিব কমেন্টস এর উপরে, যে ডেসক্রিপশন আছে সেখানে দিয়ে দিব। আর এখানে ফোন নাম্বারও আছে, অনন্য ক্যারিয়ার একাডেমি, যাদের প্রয়োজন তারা আপনারা যোগাযোগ করবেন আমাদের সাথে, তখন আমরা সবগুলো ক্লাসের অ্যাক্সেসটা আমরা এখান থেকে দিয়ে দিতে পারবো। তাহলে
এই যে আমরা আজকে 20টা অঙ্ক দেখছি, এই 20টা অঙ্ক বিভিন্ন সময় প্রাইমারিতে আসছে। আপনারা এইগুলো ভালোভাবে সলভ করবেন। আর আজকের ক্লাসটা ওভারঅল কেমন হয়েছে জানাবেন। নতুন কিছু শিখতে পারছেন কিনা সেটাও চাইলে কমেন্ট বক্সে লিখতে পারেন। তাহলে পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।